2019-এর শেষে প্রথম চীন থেকে ছড়ায় করোনা আতঙ্ক। এক করোনার ঢেউ তছনছ করে দেয় বিশ্বের অধিকাংশ দেশের মানুষের জীবন। লাগাম ছাড়া সংক্রমণ, অক্সিজেনের জন্য হাহাকার, মৃত্যুর মিছিল, এসব ঘটনার ক্ষত আজও স্পষ্ট। এই ক্ষত সেরে উঠতে না উঠতেই আতঙ্ক ছড়াতে শুরু করেছে একের পর এক ভাইরাস। জিকা, এইচএমপিভি, রিও, নিপা এর মতো ভাইরাসের শনাক্তে কপালে পড়ছে চিন্তার ভাঁজ। তবে কেন একের পর এক ভাইরাস হানা দিচ্ছে, এর থেকে পরিত্রাণের উপায় বাকি, এসব প্রশ্নের উত্তর জানবো আজকের বদ্যিবাড়িতে। সঙ্গে আছি আমি মনির হোসেন এবং ভাইরাস সম্পর্কে জানাতে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার সাইফুল্লাহ মুন্সি, ভাইরোলজি বিশেষজ্ঞ। স্যার, আপনাকে স্বাগত। কেমন আছেন? ধন্যবাদ। আমি ভালোই আছি এবং আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ভাইরোলজিস্টদের বিভিন্ন ভাইরাসে জনগণ আতঙ্কিত হয়ে যাচ্ছে বেশি আর কি। এটাই আমাদের কাছে স্যার, এই শঙ্কার বিষয়। আতঙ্কটা আসলে কমাতেই আমাদের আজকের এই আয়োজন। শুরুতেই যদি একদম আপনার কাছে জানতে চাই যে এই যে একের পর এক ভাইরাস ছড়াচ্ছে, এর কারণ কি? আসলে কি, মানে এই ভাইরাসগুলির অস্তিত্ব তো নতুন কিছু নয়। হ্যাঁ, আগেও এই ভাইরাসগুলির অস্তিত্ব ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে কি, আমরা বিভিন্নভাবে এই ভাইরাসগুলির সাথে সংস্পর্শে যাচ্ছি এবং আমাদের এই সংস্পর্শে যাওয়ার ফলে সেটা কিভাবে যাচ্ছে, কেন যাচ্ছে, সেটা বিস্তারিত আলোচনার বিষয়। এবং এই ভাইরাসগুলোর সংস্পর্শে যাওয়ার ফলেই কিন্তু আমরা আক্রান্ত হচ্ছি। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে আমরা আগেও যখন এই ভাইরাসগুলিতে আক্রান্ত হয়েছিলাম তখন এগুলি আমরা কখনো পরীক্ষা করিনি, যার ফলে কি আমরা জানতেও পারিনি যে আমরা যে এই ভাইরাস আক্রান্ত হয়ে ভালো হয়ে গেছি বা হয়তো বা কেউ কেউ আক্রান্ত হয়ে মারাও গিয়েছেন। এটা দ্বিতীয় আরেকটা কারণ। তৃতীয় একটা কারণ হচ্ছে যে আমরা যে এই যে কোভিড পরবর্তীতে আমাদের মধ্যে একটা অতি সংবেদনশীলতা তৈরি হয়েছে। তার পাশাপাশি আমাদের এখন কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার যে যন্ত্রপাতি আছে, যেসব আপনার রিয়েজেন্ট আছে, এগুলি মোটামুটি অ্যাভেলেবল এবং আমাদের হাতের নাগালে পাওয়া যাচ্ছে। যার ফলে হয়েছে কি যে মানুষজন সচেতনতা বৃদ্ধি বা অতি সংবেদনশীলতা, আবার সেগুলি খুব অ্যাভেলেবিলিটিও বেড়ে গেছে, কাছাকাছি পেয়ে যাচ্ছে। যার ফলে কি মানুষ এখন সামান্য হাঁচি কাশি দিলে, যেটা 10 বছর আগে বা 5 বছর আগে করতো না, কোনো গুরুত্বই দিত না সামান্য হাঁচি কাশিকে, এখন কিন্তু মানুষ খুব গুরুত্ব দিচ্ছে। যার ফলে কি আপনার এখন মানে ওই কারণে যখন আপনার কোনো পরীক্ষা করতে যাচ্ছে তখন এই ভাইরাসগুলি, যেগুলো হয়তোবা সম্পূর্ণ আপনার ডিজিজ প্রসেসের সাথে যুক্তও নয় হয়তোবা, সেগুলো কিন্তু আমরা এখন আইডেন্টিফাই করতে পারছি। এটা কি স্যার কোনো শঙ্কার কোনো সংকেত নাকি? হ্যাঁ, অবশ্যই। আমি মনে করি যে এটা আমাদের একে তো আপনার ব্যক্তি শঙ্কার বিষয়, যে আমি যদি জানতে পারি আক্রান্ত হওয়ার আগেই, আপনি দেখবেন যে অনেকেই বলবে যে আমরা শুনতে পাচ্ছি একটা ভাইরাস আসছে, তার মানে একটা আতঙ্ক, ব্যক্তি আতঙ্কের একটা বিষয়। সামষ্টিকভাবেও যদি আমরা চিন্তা করি যে এইসব আতঙ্ক থেকে কিন্তু হেলথ সিস্টেম একটা কিন্তু তা বিপদের মুখে পড়ে যায়। কারণ যখন আপনি এরকম যেগুলি ফলস অ্যালার্ম বলতে পারি আমরা, হয়তোবা সবগুলি ফলস অ্যালার্ম না, কিন্তু কিছু কিছু ভাইরাল ডিজিজ আছে যেগুলো হয়তোবা ফলস অ্যালার্ম, যেটা হয়তোবা ওরকমভাবে ক্ষতিকারক নয়, কিন্তু সেটার জন্য ফলা হচ্ছে বেশি। যার ফলে কি আপনার একদিকে স্বাস্থ্য ব্যবস্থার উপর একটা চাপ আসতে পারে, দ্বিতীয়ত আমাদের অর্থনৈতিকভাবেও কিন্তু আমাদের উপর একটা চাপ আসতে পারে। যেমন কিভাবে আমি বলি, যেমন আপনি যদি কোনো ভাইরাসকে আপনি বলে দেন যে এই ভাইরাসটা আমাদের দেশে পাওয়া গিয়েছে, আমাদের খেজুরের রসের মধ্যে পাওয়া গিয়েছে, বা অন্য কোনোভাবে যদি এটা একটা আউটব্রেকের সিনারিও তৈরি করে, অনেক সময় তো অর্থনৈতিকভাবে এটা আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাহত হতে পারে, আমাদের শেয়ার মার্কেটে অসুবিধা হতে পারে। সুতরাং এই জাতীয় জিনিসকে কিন্তু আমাদেরকে খুবই সতর্কতার সাথেই ডিল করা উচিত। যেহেতু একদমই এখন যেটা নিয়ে আসলে আমরা কথা বলছি বা বেশি আলোচনা হচ্ছে, এরকম একটি ভাইরাস এইচএমপিভি, এই এইচএমপিভি ভাইরাস নিয়ে আসলে কি বলবেন? দেখেন, এইচএমপিভি ভাইরাস কিন্তু আজকের ভাইরাস না। আমরা যদি মানে যেমন কোভিড ভাইরাসের কথা যদি আপনি মনে করেন, এটা কিন্তু একদম নতুন ধরনের ভাইরাস ছিল একটা। কিন্তু এই এইচএমপিভি কিন্তু আমাদের 2001 সালে প্রথম এটা নেদারল্যান্ডসে আপনার ডিসকভারি হয়। ডিসকভারি মানে হচ্ছে বোঝা যাচ্ছে এটা আবিষ্কার তখন হচ্ছে, কিন্তু এর আগেই কিন্তু দেখা গেছে যে তারও 50 বছর আগে, মানে 2001-এরও 50 বছর আগে কিন্তু এই ভাইরাসের অস্তিত্ব মানুষের মধ্যে আপনার রক্ত পরীক্ষা করে পাওয়া গিয়েছিল। সুতরাং এই ভাইরাসটা কিন্তু প্রায় 100 বছর ধরেই হয়তো বা 80 বছর ধরেই আমাদের মধ্যে আছে। এখন ব্যাপারটা হলো কি, যখন কোনো এক জায়গা থেকে চায়নাতে একটা আউটব্রেকের মতো হলো, সেটাও কিন্তু একটা প্রশ্নবিদ্ধ একটা, সেই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। সেটাও কিন্তু একটা প্রশ্নবিদ্ধ একটা আউটব্রেক, যে এটা আদৌ আউটব্রেক ছিল কিনা, নাকি এটা স্বাভাবিক একটা প্রক্রিয়াতেই এই ইনফেকশনগুলি হচ্ছিল। তো এইটাই যখন আমাদের এখানে আসলো,
তখন আমাদের একজন ব্যক্তি কিন্তু আপনার একজন পেশেন্ট কিন্তু মারা গেলেন জি। এবং সেটা কিন্তু ওনার কিন্তু অনেক ধরনের কোমরবিডিটিস স্বাস্থ্য ছিল, জটিলতা ছিল, স্বাস্থ্য কিডনি জটিলতা বিকল ছিল, ছিল। কিডনি বিকল ছিল, প্লাস হচ্ছে যে আপনার ওনার কিন্তু একটা আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশনও ছিল। এখন এরকম এই যে এইচএমপিভির ক্ষেত্রে হিউম্যান মেটানিমোভাইরাসের ক্ষেত্রে কিন্তু আমরা যখন আগেই বলেছি যে এটা হয়তো বয়স্ক লোকদের অথবা ছোট বাচ্চাদের অথবা যাদের কোনো কারণে অন্য ধরনের অসুখ আছে তাদের জন্য কিন্তু এটা একটু প্রাণসংহারী হতে পারে। দেখেন এতজন হয়তো বা ইনফেক্ট হয়েছে, যেহেতু এটা আমাদের সার্কুলেশনে আছে, তার মানে আপনি আমি বা অন্য আরো অনেকে আক্রান্ত হয়েছে, কিন্তু সেই হিসাবটা কিন্তু আমরা নিচ্ছি না। এর মধ্যে একটা মাত্র হচ্ছে আপনার ক্যাজুয়ালিটি হয়েছে। ডেফিনেটলি একজন ব্যক্তির মৃত্যু মানে অবশ্যই আমরা এটা একটা বড় বিষয়, কিন্তু কথা হচ্ছে যে অনেকে আক্রান্ত হওয়ার পরে কিন্তু একজন ব্যক্তি মাত্র মারা গিয়েছে। এবং তাকেও কি স্যার আমরা সরাসরি বলতে পারবো যে এইচএমপিভিতে মারা গেছে? না, যেহেতু তার আরো অনেক অসুখ ছিল, সেক্ষেত্রে আমরা জানি না আসলে উনি আসলে প্রকৃতপক্ষে কেন মারা গিয়েছেন। হয়তোবা আমরা আরো অনেক যদি আমরা মেডিকেল কোনো পরীক্ষা নিরীক্ষা করতাম বা এটাকে বলে আমরা মেডিকেল অডিট করতাম, তাহলে আমরা হয়তো বের করতে পারতাম যে আসলেও কি শুধুমাত্র ওই ভাইরাসের জন্যই কি মৃত্যুটা হয়েছে কিনা। আমরা কিন্তু সেদিকে করতে পারিনি। তবে এইচএমপিভি আসলে কতটা মারাত্মক কিংবা কতটা প্রভাব ফেলতে পারে আমাদের? হ্যাঁ, এইচএমপিভি ভাইরাস আসলে আমাদের শ্বাসযন্ত্রের মাধ্যমে প্রবেশ করে। প্রবেশ করার পাশাপাশি এটা কিন্তু শুধুমাত্র যে নিউমোনিয়া তৈরি করে তা কিন্তু নয়, এর পাশাপাশি কিন্তু আরও আপনার আমাদের মস্তিষ্কের প্রদাহ তৈরি করতে পারে, আপনার মেনিনজাইটিস করতে পারে, এরকম আরও অনেক কিছু করতে পারে। কিন্তু সেই করতে পারাটা হচ্ছে এক্সট্রিম অফ এইজে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে এবং বয়স্ক বয়োবৃদ্ধ যারা তাদের ক্ষেত্রে এবং যাদের আপনার বিভিন্ন ধরনের রোগ আছে। সুতরাং এটা আমরা অনেকেই আক্রান্ত হয়েছি, হব, কিন্তু সবার কিন্তু আপনার এই কন্ডিশনটা তৈরি হবে না। সেক্ষেত্রে এটাকে অত প্রাণবিধ্বংসী কোনো ভাইরাস হিসেবে কিন্তু বলা যাবে না। আসলে সেক্ষেত্রে আসলে বাঁচার উপায় যদি বলি এইচএমপিভি থেকে? হ্যাঁ, আমাদের আসলে কি এরকম আমরা যদি ভাইরাসগুলিকে বা যে কোনো জীবাণুকে ক্যাটাগরাইজ করি, এগুলি কিন্তু আমাদেরকে শ্রেণীভাগ যদি করি আমরা, তাহলে দেখতে হবে যে কোনটা আমাদের জন্য প্রাণসংহারী। যেমন আমাদের জন্য হেপাটাইটিস বি বা ইনফ্লুয়েঞ্জা, এগুলো কোভিড, এগুলো আমাদের প্রাণসংহারী ছিল। তাহলে এইগুলিকে কিন্তু আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। কিন্তু ধরেন এই যে এইচএমপিভি বলেন, রিও ভাইরাস বলেন, এগুলি ক্ষেত্রে আসলে কিন্তু আমাদের সামান্য সচেতনতা, আমাদের আপনার বিভিন্ন হ্যান্ড হাইজিন, বিভিন্ন ধরনের যেগুলি বলা হয় সাধারণত যেভাবে ছড়ায়, সেই মুড অফ ট্রান্সমিশনের যে রাস্তাগুলি আছে সেগুলিকে আমাদেরকে বন্ধ করে দিতে হবে এবং এটার মাধ্যমে আমাদেরকে টিকে থাকতে হবে। কারণ এখানে আপনি যদি মনে করেন থাকেন যে ভ্যাকসিন কোনো একটা অপশন হতে পারে, এইগুলো আসলে এই ডিজিজগুলির জন্য ভ্যাকসিন কোনো দিন তৈরি হবে কি না সে ব্যাপারে সন্দেহ আছে। কারণ এগুলো এত বেশি প্রাণসংহারী নয় যার জন্য কোনো আপনার ভ্যাকসিন তৈরি করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই ভ্যাকসিনগুলি যারা তৈরি করবে তারা চিন্তা করে যে তাদের কতটুকু লাভ হবে এটা থেকে। সো এগুলো যদি না হয়, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে ওরা, তো সেই ক্ষেত্রে এই রিও ভাইরাস বলেন বা এইচএমভি বলেন, মানে ওরকম মাত্রার কোনো ক্ষতিকারক কিছু নয় যেটার জন্য একটা ভ্যাকসিন তৈরি করবে আর কি। সেক্ষেত্রে কিন্তু তাও আমাদের দেশে বলি বা সাধারণ মানুষের ক্ষেত্রে বলি, তাদের একটা আতঙ্ক ছড়াচ্ছে। তো এরকম আমরা অনেক সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন অনেকেই কিন্তু এই বিষয়টা এখনো জানেনই না। সোশ্যাল মিডিয়ায় দেখছেন বা মিডিয়ায় দেখছেন সেটা জানছেন, তেমনই আমরা আসলে অনেক মানুষের সাথে কথা বলেছি, একটু দেখে নেব। জি প্লিজ। এইচএমপি ভাইরাসটা অনেক মারাত্মক নাকি? এটা করোনার থেকে অনেক ডেঞ্জারাস শুনছি, একজন ধরা গেছে বাংলাদেশে। তবে এখনো অনেক সচেতনতার প্রয়োজন আছে। আমি শুনছিলাম অফিসে নতুন একটা ভাইরাস আসতেছে, এখন এটার জন্য আমাদেরকে বলছে একটু সতর্ক থাকার জন্য, অফিসে বলছে মাস্ক পরার জন্য। আমরা সতর্ক নিচ্ছি, আস্তে আস্তে দেখতেছি। একটা নতুন রোগ আসলে তার সম্বন্ধে হয়তো আমরা অনেক জানি না, তা এটা একটা আতঙ্ক হওয়ার মতো যদি হয় তাহলে তো এটা আতঙ্কের জিনিসই। যেটা ফেসবুকে দেখছি, কিন্তু ওটা কি এখনো জানি না। না, আমরা এইসব সম্পর্কে জানিও না এবং এইসব সম্পর্কে আমরা শুনিও নাই। স্যার, আতঙ্ক ছড়াচ্ছে, আতঙ্কিত, তার একটা কারণ কিন্তু তারা সবাই বলেছেন যে আমরা আসলে বিস্তর জানি না। এই যে না জানার জায়গাটা, এই জায়গাটা কতটুকু গ্যাপ রাখছে এবং এটার প্রয়োজনীয়তাটা কতটুকু?
আপনি না জানার কথা বলেন, আবার একদিন দেখেন যে অতি সচেতনতা হ্যাঁ, অতি কিন্তু আছে, সচেতন হ্যাঁ, বলছে। যেটা আমি বলছিলাম যে অতি সচেতনতাও আছে, আবার না জানাটাও আছে। আসলে না জানার ক্ষেত্রে আমার মনে হয় যে চিকিৎসক এবং আপনারা যারা মিডিয়াতে আছেন, কর্তৃপক্ষ, সবার একটা কনসার্টেড অ্যাকশন দরকার আসলে, যে এই জাতীয় ভাইরাস যদি কখনো আপনার কোনো দেশে রিপোর্টেড হয়, সেগুলি সম্পর্কে যাতে আমরা এই যে যারা চিকিৎসা পেশায় আছি, যারা কর্তৃপক্ষ আছেন, অথবা আপনারা যারা মিডিয়াতে কাজ করছেন, তারা যদি একটা কম্বাইন্ড একটা এফোর্ট নেই যে আমরা এই তথ্যগুলি শুধু দিব, এবং এটাকে একটা ভাইরাসকে যখন আমরা ঘোষণা করব যে এটা এই মাত্রার বা এরকম ক্ষতিকারক করতে পারে, আমরা যাতে একই রকম কথা বলি, যাতে দেখা গেল যে আমি চিকিৎসক হিসেবে আপনাকে বললাম না এটা তো তেমন কোনো ভাইরাসই নয়, আবার আপনি সোশ্যাল মিডিয়াতে প্রচার করলেও কেউ, বা সোশ্যাল মিডিয়াতে যেমন একজন ফেসবুকের কথা বললেন, যদি এরকম প্রচার হয়, তাহলে সেই ফেসবুক পোস্টগুলিকে আমাদেরকে অবশ্যই সতর্ক করতে হবে যে না, এটা এই কথাটা বলা ঠিক হচ্ছে না তাদের, বা এই তথ্যগুলি ঠিক নয়। তাহলে এই যে কনসার্টেড অ্যাকশনটা, এটা কিন্তু কর্তৃপক্ষকে ইনভলভ করে যদি আমরা একসাথে করি, তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলিকে আমরা কন্ট্রোল করতে পারবো। এই জাতীয় অজ্ঞানতা বা অতি সচেতনতা, দুইটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এবং স্যার, আপনি প্যান্ডামিক বলছেন না, যে প্যান্ডামিক আকার, এর আগে কিন্তু আমরা অনেকগুলো প্যান্ডামিক দেখেছি, রিসেন্টলি কোভিড দেখেছি, তার আগে ইবোলা আমরা দেখেছি। এই প্যান্ডামিকগুলো আসলে ছড়ায় কিভাবে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। আসলে কি আমরা যদি এই প্যান্ডেমিকগুলির কারণ অনুসন্ধান করতে যাই, তাহলে এর পিছনে কয়েকটা কারণ খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমরা আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে অনেক ধরনের খাদ্যকে আপনার ইনক্লুড করছি, যেগুলি আসলে আমাদের খাদ্যাভ্যাসে আগে ছিল না। যেমন ধরেন, আপনি যদি কোভিডের কথাই চিন্তা করেন, কোভিডে আমরা যেই প্রাণীগুলি থেকে এগুলি ছড়িয়েছে বা যে মার্কেট থেকে ছড়িয়েছে, সেই ধারণা করা হয় কি যে মার্কেট থেকে ছড়িয়েছে, সেগুলি কিন্তু ছিল হচ্ছে লাইভ বার্ড মার্কেট, কিন্তু সেখানে বিক্রি হচ্ছিল কিন্তু আপনার বিভিন্ন ধরনের প্রাণী, যেগুলি চায়নায় কিন্তু আপনার মানে নর্মাল পোষা প্রাণী, কিন্তু খাওয়ার জন্য ব্যবহৃত হয়। তাহলে এই যে আমাদের যে উই আর ক্রসিং দ্য লিমিট, আমাদের খাদ্যাভ্যাসে যেই জিনিসগুলি থাকা উচিত ছিল, সেগুলি আমরা কিন্তু না খেয়ে অন্য অনেক এক্সোটিক ফুডের দিকে আমাদের আকর্ষণটা হয়ে গেছে। আমরা মাঙ্কি ব্রেইন খাচ্ছি, হ্যাঁ, চায়নাতে যদি যান, অথবা আমরা স্নেক খাচ্ছি, কিন্তু এগুলি তো আমাদের আগে খেতাম না, হয়তো 100 বছর আগে বা 50 বছর আগে আমরা এই অভ্যাসগুলি ছিল না। তাহলে ওই যে প্রাণীগুলি, তাদের রোগগুলি কিন্তু, এগুলিকে বলা হচ্ছে জুনোটিক ডিজিজ। আপনি যখন ওই প্রাণীগুলিকে খাদ্য হিসেবে নিয়ে নিচ্ছেন, তখন সে দুই একটা উপহার হিসেবে আপনাকে কিন্তু আপনার ভাইরাস দিয়ে দিচ্ছে। তাহলে এটা একটা বড় কারণ যে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আসছে এই গত 50 বছরে। আপনি জানবেন যে এই যে আপনার কঙ্গো বেসিনে, ওখানে প্রায় 5 মিলিয়ন টনস অফ বুশমিট, যেগুলি আমরা বলি যে এপসের মাংস, এগুলি প্রতি বছর কনজিউম হয়। ইভেন ব্রিটেনেও আপনার এই জাতীয় বানরের মাংস বা অনেক কিছু যায়, তাদের প্রাত্যহিক যে রেস্টুরেন্টে এগুলি পরিবেশিত হয়। তাহলে আপনি দেখেন যে এইগুলি কিন্তু এইভাবেই কিন্তু শুধুমাত্র আফ্রিকার থেকে না, এগুলি কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও কিন্তু এভাবে রোগ ছড়িয়ে পড়ছে। তাহলে এটা একটা বড় জায়গা যেখানে আমাদেরকে চিন্তা করতে হবে। যে দ্বিতীয় হচ্ছে যেমন পোলট্রির থেকে কিন্তু অনেকগুলি প্যান্ডেমিক হয়েছে আপনার, বা এপিডেমিক হয়েছে, ইনফ্লুয়েঞ্জা আউটব্রেক বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা আউটব্রেক, এগুলির সাথে পোলট্রি জড়িত। তাহলে সেখানে কিন্তু আমাদের ভ্যাকসিনেশন, এগুলির কথা চিন্তা করতে হবে। আবার ধরেন ডিফরেস্ট্রেশন, আমরা যেভাবে আপনার বন জঙ্গল কেটে ফেলছি, তাহলে হচ্ছে কি ওই প্রাণীগুলি কোথায় যাবে? যেখানে যে রডেন্টটা ছিল, যে ইঁদুর ছিল, বা ইঁদুর নির্ভরশীল যে প্রাণীগুলি ছিল, অথবা আপনার ধরেন ক্লাইমেট চেঞ্জ হওয়ার ফলে আপনার বিভিন্ন প্রাণীরা আগে যেখানে যে থাকার কথা ছিল না, সেখানে নতুন করে আবাস তৈরি করছে। আমরা আবার সেই আবাসের কাছে যাচ্ছি, কারণ সেখানে ফসল বেশি হচ্ছে। তাহলে এই যে একটা মিথস্ক্রিয়া, এই মিথস্ক্রিয়ার থেকে কিন্তু নতুন নতুন ভাইরাস, যেগুলি রডেন্টে ছিল, অর্থাৎ ইঁদুরে ছিল, বা গিনিপিগে ছিল, বা অন্য আরও ছোটোখাটো ইয়ে ছিল, অথবা মস্কিউটোতে ছিল, সেগুলি কিন্তু এখন হিউম্যানে ট্রান্সফার হচ্ছে। তাহলে এখানে কিন্তু কয়েকটা ফ্যাক্টর কাজ করছে, ক্লাইমেট চেঞ্জ, ডিফরেস্ট্রেশন, আপনার ফোরাসিসি, আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন। তাহলে এই সবগুলিকে কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যদি এই নতুন নতুন আপনার রোগগুলিকে আমাদেরকে থামাতে হয়। এবং এই ক্ষেত্রে আমরা যদি আমাদের দেশের কথা চিন্তা করি, আমরা দেখছি একটা গবেষণায় দেখেছি যে 19টি ভাইরাসের মধ্যে 11টি শহর কেন্দ্রিক, মানে রাজধানী ঢাকা কেন্দ্রিক। এটার আসলে কারণ
আপনার এটার বড় কারণ একটা হচ্ছে পপুলেশন। আপনার যে যেমন আপনি এই কথাটা যদি বলেন যে ডেঙ্গির ক্ষেত্রে বা যে কোভিডের ক্ষেত্রে, কোভিড কিন্তু গ্রামাঞ্চলে ওরকমভাবে এফেক্ট করতে পারে নাই যতটা না আপনার শহরাঞ্চলে হয়েছে। আবার ধরেন ডেঙ্গির ক্ষেত্রে দেখবেন যে র্যাপিড আরবানাইজেশন একটা বড় ইস্যু। যে একটা মশাটা যদি আমরা যদি ডেঙ্গি মশার ক্ষেত্রে চিন্তা করি, এই মশাটা কিন্তু খুব একটা বেশি ফ্লাইট রেঞ্জ না, বেশি দূর যেতে পারে না, গেলেই ও দুর্বল হয়ে যায়। মানে মসকিউটো নেচারটা যে ও একটু 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 বেশি উড়লেই হচ্ছে ও দুর্বল হয়ে যায়, ও কিন্তু একটু বসে পড়ে, আবার রেস্ট নেয়, আবার যায়। তাহলে এরকম একটা সিচুয়েশনে গ্রামের যখন বাড়িগুলি যদি দূরে দূরে থাকে, তখন কিন্তু সে ভাইরাসটা তো দ্রুত যেতে পারে না, ছড়াতে পারে না। কিন্তু একটা যদি আপনার একটা আরবান একটা অনেকগুলি বিল্ডিং, অনেকগুলি আপনার আলিশান বিল্ডিং যদি একসাথে থাকে, এক বাসার জানলা দিয়ে কামড়িয়ে কিন্তু সে নেক্সট বাসায় চলে যেতে পারে। তাহলে এই যে ফেসিলিটিস থাকার ফলে আরবান এরিয়াতে কিন্তু আপনার ডিজিজের পরিমাণ বেশি। আবার ধরেন আপনার পানির মাধ্যমে যে সুখগুলি ছড়ায়, আপনার স্যানিটেশনের প্রবলেম, গ্রাম দেশে কিন্তু স্যানিটেশনের প্রবলেম ওরকম না, যতটুকু না আমাদের এখানে লিকেজ হয়ে আপনার পানি কন্টামিনেশন হয়। সুতরাং সব দিক থেকে কিন্তু যারা আমরা শহরাঞ্চলে বসবাস করি, তারা কিন্তু এই ডিজিজগুলিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। জি, এবং স্যার যেহেতু এখন শীতকাল চলছে, একদম আমরা এখন যেটা বেশি আসলে দেখতে পাই নিপা ভাইরাস, এটা আসলে কেন ছড়াচ্ছে? নিপা ভাইরাস তো আসলে আপনি দেখেন যে নিপা, ইন্টারেস্টিংলি হচ্ছে নিপা ভাইরাস কিন্তু মালয়েশিয়াতে তৈরি হয়েছিল। নিপা নামে একটা গ্রামে প্রথম ভাইরাসটা তৈরি হয়, এবং সেখানে কিন্তু ওরা ড্রাস্টিক অ্যাকশন নিয়ে ওখানে কিন্তু নিপার এখন নাই। আচ্ছা, ইন্টারেস্টিংলি এখন এটা আমাদের এখানে এসে হাজির হয়েছে, এবং আমরা কিন্তু এটা দূর করতে পারছি না। আচ্ছা, এবং আমাদের এই ভাইরাসটা কিন্তু সেই 20 বছরের থেকেও বেশি হয়ে যাচ্ছে, কাছাকাছি সময় আপনার এই ভাইরাসটা আমাদের এখানে আছে। এবং আমরা মূলত আমাদের এখানে ছড়াচ্ছে বাদুড় থেকে, এবং বাদুড়ের থেকে এখন এটা সরাসরি আপনার হিউম্যান টু হিউম্যানও ট্রান্সমিট হচ্ছে বলা হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের মানুষের এই ওই একই ঘুরে ফিরে একই কথা, যে আমরা যতই সতর্কতা করি না কেন, খেজুরের রস খাওয়ার প্রতি মানুষের যে লোভ বা ইচ্ছা, সেটা কিন্তু তার দমানো যাচ্ছে না। এবং সেক্ষেত্রে জনসচেতনতা বা আইন করা খুবই প্রয়োজন। জনসচেতনতা দিয়ে আসলে হচ্ছে না, কারণ আপনিও যখন হয়তো বা গ্রামের বাড়ি বেড়াতে যাবেন, আপনিও কিন্তু খেয়ে দেখি এরকম একটা আমাদের ইয়া থাকে, হয়তো বা এটাতে থাকবে না, হয়তো বা এই আমার এই মনে করছে এটা থাকবে না, কিন্তু এটাতেই হয়তো বা আছে। তো সেই জন্য বললাম যে আমাদের এই জিনিসগুলিতে একটু রেস্ট্রিকশন আসা উচিত, অথবা এই যে খেজুরের রসগুলো যদি কিভাবে পাস্তুরিত করা যায়, বা এই খেজুরের রস কিভাবে ছেঁকে খাওয়া যায়, এরকম কোনো পদ্ধতি আছে কিনা, বাদুড় যাতে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে যে বাদুড় যাতে ওখানে মুখ না দেয়, নেট দেওয়া হচ্ছে, কিন্তু এগুলো আসলে কার্যকর নয়, এগুলো কোনোটাই কার্যকর নয়। তো সেক্ষেত্রে এগুলো আবার বেশি বেশি বললেও একটা সমস্যা, কারণ খেজুরের রস আমাদের একটা অর্থনীতির একটা চাহিদা আছে, হ্যাঁ একটা চাহিদা আছে খেজুরের রসের, এবং গুড় তৈরি করা হয়। সো আমার মনে হয় যে এখানে সব স্টেক হোল্ডার মিলে একটা যদি আমরা কর্মপ্রক্রিয়া করি, তাহলে হয়তো একটা কিছু ভালো কিছু বের হবে। এখন নেই, কিন্তু আমাদের আছে, সেখানে কি পদ্ধতি আসলে ব্যবহার করা হয়েছে, বা আমরা কেন পারছি না? সেখানে হয়েছে কি, ওরা ওখানে যে আপনার ট্রান্সমিশনটা হয়েছিল, সেটা বাদুড় থেকে পিগের মধ্যে, মানে শুয়োরের মধ্যে এসেছিল। এবং তার পরবর্তীতে, কারণ ওরা যে ফার্মটা করেছিল পিগ ফার্মিং, তখন মালয়েশিয়াতে পিগ ফার্মিং হতো অনেক বেশি। তো পিগ ফার্মিং যেখানে করা হয়, তার উপরেই যে গাছ শেড ছিল, পিগগুলি যাতে আপনার ওই গাছের নিচে আশ্রয় নেয়, বিশ্রাম নিতে পারে, তো তার উপরেই আপনার বাদুড় বসবাস করত। তো বাদুড়ের ড্রপিংস পরে, মানে তার যে মলমূত্র, সেগুলি থেকেই মূলত ওই পিগগুলি হতো। এবং পিগরা পরবর্তীতে যখন মাংস কাটা হতো, যখন পিগ হ্যান্ডেলার ছিল যারা, বা যারা কেয়ার করতো পিগের, তারা আক্রান্ত হতো। পরবর্তীতে ওইখানে যখন আউটব্রেকটা হয়, তখন সমস্ত পিগ, মিলিয়নস অফ পিগ ওরা মেরে ফেলছে। মেরে ফেলে ওরা এখন ফার্মিং এর ক্ষেত্রে অনেক নিয়ম কানুন এস্টাবলিশ করেছে, যার জন্য কি এখন ওই যে ট্রান্সমিশন সাইকেলটা ওইভাবে হয় না। অর্থাৎ যেটা বলছিলেন আপনি, যে রেস্ট্রিক্টেড হইতে হবে, আমার নিয়ম কানুন থাকতে হবে, রেগুলেশনস থাকতে হবে, যেটা আমরা সবাই মিলে মানব। ওখানে নাই, আপনি দেখেন নিয়ম কানুন মানার ফলে। কিন্তু আমরা কিন্তু এখান থেকে এই যে বারবার প্রতি শীতে আসলেই আমরা কিন্তু লিখি খেজুরের রস খাওয়ার আগে সতর্ক, বা খাবেন না, কিন্তু হচ্ছে না স্যার। এবং আরও ভাইরাস বাহিত যে রোগগুলো আছে, যদি আপনার কাছে সংক্ষেপে জানতে চাই, যে মানুষ আসলে কিভাবে বুঝবে যে সে আসলে ভাইরাস বাহিত রোগে আক্রান্ত? না, যেমন ধরেন যদি এই রোগগুলির কথা বলেন, আমরা যেগুলো এখন আলোচনা করছিলাম, শ্বাসযন্ত্রের যেসব প্রদাহ তৈরি করলে, এগুলো হাঁচি কাশির মাধ্যমেই মূলত হয়ে থাকে। সেক্ষেত্রে জ্বর আসবে,
জ্বর হাঁচি কাশি হবে, এবং সেটাকে যদি সে কন্টেইন না করতে পারে, সে যদি আপনার এটাকে তার প্রতিরোধ ক্ষমতা যদি না থাকে, আলটিমেটলি এটা নিউমোনিয়া তৈরি করবে, ব্রঙ্কিওলাইটিস তৈরি করবে, এইভাবেই সে মূলত নোটিসড হবে। অথবা ধরেন সে যদি ডেঙ্গু জ্বর হয়, তাহলে তার গায়ে ব্যথা থাকবে, তার গায়ে লাল লাল ছোপ আসতে পারে, বিভিন্ন ধরনের রক্তপাতও হতে পারে। এইভাবে বিভিন্ন ধরনের এক একটা রোগের ক্ষেত্রে এক এক রকমের আপনার সাইন সিমটমস নিয়ে একটা ডক্টরের কাছে সে প্রেজেন্ট করতে পারে। তখন আসলে করণীয় কি থাকে? আমাদের আজকে যে দর্শক যারা দেখছেন, একদমই আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের দর্শক যারা আছে তারা যাতে ভাইরাস বাহিত রোগ থেকে বাঁচার জন্য আসলে কি করতে পারে তাদের উদ্দেশ্যে? আসলে ভাইরাস বাহিত রোগ আপনি ওইভাবে আমরা যদি মনে করি যে প্রতিরোধ করব, সেই দিকে আমাদের যদি নজর দিতে হয়, তাহলে আমরা যতই চেষ্টা করি না কেন, ভ্যাকসিন হচ্ছে আলটিমেট। সেই দিকে আমরা হয়তোবা যেতে পারিনি। এখন যে রোগগুলির কথা বলেন, সেগুলি কোনোটারই কিন্তু এখন পর্যন্ত ভ্যাকসিনে, এক্সেপ্ট ডেঙ্গির হয়তোবা ভ্যাকসিন আছে, যেটা আমরা হয়তোবা দিতে পারি, কিন্তু অন্য রোগ ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন আছে, সেগুলি একজন দিতে পারেন। কিন্তু সব পাবলিককে এটা এখনো আমরা সেভাবে অ্যাডভোকেসি করি না যে আপনারা ভ্যাকসিন দেন। তাহলে আমাদের কি শীতের মৌসুমে যখন আসবে, তখন মাস্ক পরা, এবং যখনই কোনো ধরনের হাঁচি কাশি জ্বর আসবে, সেটার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং তার পরামর্শ অনুযায়ী চলা, গরম পানি খাওয়া, ধরেন আমরা যেখানে বিভিন্ন ধরনের চায়ের সাথে আদা চা খাওয়া, এগুলি খেলে আমাদের গলায় যেসব ইনফেকশনগুলি হয়, এগুলি অনেকগুলি ভালো হয়ে যায়। সেক্ষেত্রে এইগুলি হচ্ছে আমাদের প্রাথমিক প্রতিরোধের মধ্যে থাকতে পারে। পরবর্তীতে এই রোগ যদি হয়েই যায়, তখন আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার বদ্বীবাড়িতে আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। দর্শক, কথা হচ্ছে ভাইরাস বাহিত বিভিন্ন রোগ নিয়ে, সচেতনতার বিকল্প নেই। আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে থাকুন সময়ের।